দাবি আদায় না হওয়া পর্যন্ত তিতুমির কলেজ শাটডাউন। সোমবারও সড়ক অবরোধের ঘোষণা। দাবির মুখে আলাদা বিশ্ববিদ্যালয় নয় জানালেন শিক্ষা উপদেষ্টা। চিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে রাজধানীর পরিবাগে আশ্রয় নিয়েছে জুলাই অভ্যুত্থানে আহতরা। সরকারের আশ্বাস না পেলে রাস্তা না ছাড়ার ঘোষণা। আজ শুরু বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্ব। প্রথম ধাপের আখিরি মোনাজাতে আত্মশুদ্ধি প্রার্থনা। দিনের দাওয়াতের বার্তা নিয়ে টঙ্গী ছাড়লেন লাখো মুসল্লি। আল্লাহর কাছে দোয়া চাইলাম, আল্লাহ হেফাজত করুন। 24 জুলাইয়ের আন্দোলনে যারা আহত নিহত হয়েছে তাদের জন্য আমরা দোয়া করেছি। জনগণের জন্য যদি সেই সংস্কার হয়ে থাকে, অবশ্যই সেটিকে জনগণের ভিত্তির উপরে, জনগণের মতামতের উপরেই ছেড়ে দিতে হবে। জবাবদিহি নিশ্চিত করতে ভোটের আহ্বান তারেক রহমানের। যুক্তরাষ্ট্রের জাতীয় প্রার্থনা প্রাতরাশের আমন্ত্রণে যাচ্ছেন ফখরুল, খসরু ও জাইমা। রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না, আশ্বাস বাণিজ্য উপদেষ্টার। খাদ্যের মূল্য নিয়ে ক্ষুব্ধ ভোক্তা। বাজারে চাঁদাবাজি চলছে, অভিযোগ সার্জিসের। 3 দেশের পণ্যে উচ্চ শুল্ক বসালেন ট্রাম্প। পাল্টা জবাব দেওয়ার ঘোষণা ট্রুডোর। বাণিজ্য যুদ্ধে জয়ী হবে না কেউ, বার্তা বেজিং এর। এবং আজ থেকে মাঠে গড়াচ্ছে বিপিএল এর প্লে অফ। এলিমিনেটর রংপুরের প্রতিপক্ষ খুলনা। কোয়ালিফায়ারে বরিশালের মুখোমুখি হবে চিটাগং কিংস। Rainbow Paints, the color of joy. দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন সংবাদ শিরোনামগুলি। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবারে পুরো খবর। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে অনশন এবং বারাসাত ব্যারিকেড 2 নর্থ সিটি কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এছাড়া সোমবার 3 ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য তিতুমির কলেজ শাটডাউন ঘোষণা করা হয়েছে। রোববার 2 ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত বারাসাত ব্যারিকেড 2 ঢাকা নর্থ সিটির আমাদের কর্মসূচি চলমান থাকবে। এর আওতায় থাকবে মহাখালী, আমতলী, রেলগেট এবং লিং রোড। শিক্ষার্থীদের পক্ষ থেকে আগামীকাল সকাল 10টা থেকে অনির্দিষ্টকালের জন্য তিতুমির শাটডাউন ঘোষণা করা হলো। যতদিন দাবি মেনে না নেওয়া হবে, তিতুমিরে প্রশাসনিক কোনো কাজ, পরীক্ষা এবং এখানে প্রবেশ নিষেধ থাকবে। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সাইন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। আলটিমেটাম বা সময় বেঁধে দিয়ে কখনো বিশ্ববিদ্যালয় হয় না। তিতুমির কলেজের শিক্ষার্থীদের দাবি অযৌক্তিক, এমনটি মন্তব্য করেছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিউদ্দিন মাহমুদ। রোববার দুপুরে একনেকের বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, 7 কলেজ নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় হচ্ছে, সেখানে তিতুমিরও থাকবে। দাবির মুখে এমন সিদ্ধান্ত নেব না যেটা শুধু আমাদের সময়ের না, এটা পরবর্তী অনেক সময়ের ভবিষ্যতে বহুদিনের জন্য এটা একটা অযৌক্তিক সিদ্ধান্ত করলে সেটা বহুদিনের জন্য একটা বোঝা হয়ে থাকবে। জুলাই গণ অভ্যুত্থানে আহত ব্যক্তিরা রাজধানীর শাহবাগ এলাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। রোববার রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যেতে বাধা পেয়ে তারা এখানে অবস্থান নেন। এর আগে সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে দিনভর আগারগাঁও ও শিশু মেলা মোড়ে মিরপুর সড়ক অবরোধ করে রাখেন তারা। প্রায় 7 ঘন্টা অবরোধের পর অবশেষে রাজধানীর মিরপুর সড়কের শ্যামলী অংশে যান চলাচল স্বাভাবিক হয়েছে। অবরোধকারীরা তাদের দাবি মেনে নিতে বিকেল 4টা পর্যন্ত সময় দেন। বিজলি
কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দর্শক, ঘটনাস্থলে আছেন সহকর্মী আবির হোসাইন, আমরা সরাসরি যুক্ত হব তার সাথে। আবির, জুলাই অভ্যুত্থানে আহতরা এখন কি বলছেন, তাদের অবস্থান সম্পর্কে একটু বিস্তারিত জানান। ধন্যবাদ আপনাকে। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি যমুনার সামনে। সেখানে আসলে জুলাই গণঅভ্যুত্থানে যে আহতরা রয়েছে সেখানে আসলে আহতরা প্রতিবাদ করছে। তারা বলছে আসলে যে তারা আসলে সুচিকিৎসা চাচ্ছে অন্তর্বর্তী সরকারের কাছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক আহতরা আসলে সমবেত হয়েছে এবং এখানে কিন্তু অলরেডি পুলিশ এবং আর্মি মোতায়েন হয়েছে এবং ক্রমশই কিন্তু পরিস্থিতি আসলে উত্তলের দিকে যাচ্ছে। এখানে যারা এসেছে তারা বারবার একই কথা বলছে যে আসলে অন্তর্বর্তী সরকার 5 মাস এসেছে, ক্ষমতায় চলে এসেছে, কিন্তু এখনো কেন তাদের সুচিকিৎসা নিশ্চিত করা যাচ্ছে না। আসলে আপনি দেখতে পাচ্ছেন এখানে আসলে পুলিশ রয়েছে, আর্মি রয়েছে, ব্যারিকেডের মাধ্যমে আসলে কড়া নিরাপত্তার মাধ্যমে অন্তর্বর্তী সরকারের আসলে যমুনায় যে বাসভবন রয়েছে সেখানে সামনে উপস্থিত রয়েছে এবং তারা আসলে দলে দলে আসলে ভিড় জমাচ্ছে। তারা একটা কথাই বলছে আসলে কেন তাদের এখনো সুচিকিৎসার ব্যবস্থা করা হয়নি। আপনি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্নভাবে কারো পা নেই, কারো চোখের সমস্যা, আসলে তারা এখানে আসলে মিছিল করছে, তারা প্রতিবাদ করছে। তারা বলছে যে আসলে আমরা আসলে যে জুলাই গণঅভ্যুত্থানে আমাদের যে অবদান আছে তাদেরকে ছোট করা হচ্ছে। তারা আসলে সরকারের কাছ থেকে বেশি কিছু চায় না, তারা টাকা দাবি করে না, তারা শুধু এটাই বলছে যে আসলে আমরা শুধুমাত্র আমাদের সুচিকিৎসা চাই। আপনি দেখতে পাচ্ছেন এখানে আসলে আহত রয়েছে পায়ের আচ্ছা, আপনি দেখতে পাচ্ছেন যে আহতরা বারবার একই কথা বলছে যে আসলে আমরা আমাদের সুচিকিৎসা চাই। এখানে আসলে দেখতে পাচ্ছেন আহতরা অনুরোধ করছে আসলে তাদের কথা শোনার জন্য প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে। এখানে আসলে তাদেরকে আসলে দূরে সরানোর জন্য, নিরাপত্তার কারণে দূরে সরানোর জন্য চেষ্টা করছেন এবং প্রতিনিয়ত কিন্তু দেখা যাচ্ছে যে পরিস্থিতি কিছুটা হলেও ঘোলাটের দিকে যাচ্ছে। এখানে কিন্তু অনেক আর্মি মোতায়েন হয়েছে আসলে নিরাপত্তা জনিত কারণে। আপনি জানেন এটা একটি গুরুত্বপূর্ণ স্থান, অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা বাসভবন। এখানে আসলে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে আসলে আর্মিদের গাড়ি আসলে প্রবেশ করছে নিরাপত্তার জন্য। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন যে আহতরা রয়েছে, তারা এখানে দাঁড়িয়ে আছে। আসলে আমরা তার কথাগুলো আসলে তুলে ধরতে চাই, তাদের কষ্টের কথা, দুর্দশার কথা। ভাই, আপনি যদি আপনার ডাক্তার ইউনূস স্যার ভাই সব ডাক্তার মোহাম্মদ ইউনূস স্যার প্রত্যেকটা বুথে এই স্বাধীন দেশে ভাই এই স্বাধীন দেশে আমার ভাই আপনি মারে বলি। তাওহিদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আজ শুরু হচ্ছে বিশ্ব ইজতিমার দ্বিতীয় ধাপ। এরই মধ্যে আসতে শুরু করেছেন মুসল্লিরা। এর আগে রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় বিশ্ব ইজতিমার প্রথম ধাপ। আত্মশুদ্ধি, গুনাহ মাফ ও বালা মুসিবত থেকে হেফাজতের প্রার্থনা করেছেন মুসল্লিরা। সৃষ্টিকর্তার রহমত প্রার্থনা ও সন্তুষ্টি লাভের আশায় দুহাত তুলে আকুতি জানান লাখো মানুষ। দেশ ও দেশবাসীর শান্তি সমৃদ্ধি কামনা করেন তারা। কুয়াশার চাদর ভেদ করে পূবের আকাশে রক্তিম সূর্যের উকি। হেদায়েতি বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের শেষ দিনের আনুষ্ঠানিকতা। পরে পবিত্র কোরআন হাদিসের আলোকে শুরু হয় বয়ান। ভোর থেকেই মানুষের উপচে পড়া ভিড়। 9:30টায় টঙ্গীর তুরাগ নদের পাড়ে ইজতেমার ময়দানে বাংলাদেশের শীর্ষ মুরব্বী, ঢাকার কাকরাইল জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ জোবায়ের আখেরি মোনাজাত শুরু করেন, যা চলে দীর্ঘ 30 মিনিট। মোনাজাতে আত্মশুদ্ধি, গুনাহ মাফ, সব বালা মুসিবত থেকে হেফাজত চেয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ইসলামের পথে প্রতিটি মানুষ যাতে চলতে পারে সে হেদায়েত চান আল্লাহর দরবারে। আল্লাহ তাআলার কাছে আমাদের একটাই চাওয়া যে দুনিয়ার শান্তি, আখিরাতের কামিয়াবি যেন হয়। সকলকে আল্লাহ তাআলা সুস্থতা দান করেন। মনস্কামনা আছে যাতে আমাদের ভবিষ্যৎ জীবনটা আল্লাহ ভালো রাখে। আল্লাহ যেন সবার গুনাহগাতা মাফ করে দেয় এবং দেশকে সুস্থ রাখে। বহির্বিশ্বের ষড়যন্ত্র থেকে যাতে আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশকে, মাতৃভূমিকে হেফাজত করেন। মূল ময়দানে জায়গা না পাওয়ায় কিছুটা ভোগান্তিতে পড়েন অনেকে, তবে দেশি বিদেশি মুরব্বীদের বয়ানে সে কষ্ট ভুলেছেন।
এখন ইসলামের আলো ছড়িয়ে দিতে চান দেশের প্রতিটি কোণায়। দেশি বিদেশি মেহমানদের কাছ থেকে মূল্যবান বয়ান শুনে আমাদের দুনিয়া এবং আখেরাতে যাতে সঠিকভাবে চলতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মিলেমিশে সবাইকে থাকার তৌফিক দান করেন। সারা দেশ ৮৬টি মানুষজন আসছিল, ইসলামের দাওয়াত দিছিল। সোমবার থেকে জুবায়েরপন্থী বা সূরায়ে নিজাম অনুসারীদের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু হবে, যাতে অংশ নেবেন দেশের ২৩টি জেলার মুসল্লিরা, যা শেষ হবে বুধবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে। সংঘাত ভুলে প্রতিটি মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশের জন্য কাজ করবে, সারা বিশ্বে ছড়িয়ে দেবে ইসলামের আলো, এমনটাই প্রত্যাশা ধর্মপ্রাণ প্রতিটি মুসল্লির। টঙ্গীর ইজতেমা ময়দান থেকে নাইম আল চিকো, নিউজ 24, গাজীপুর। এর আগে ইসলামের বাণী ও দাওয়াত দিতে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন মুসল্লিরা। একসঙ্গে লাখো মানুষের স্রোত সড়ক ও রেলপথে তৈরি করে বাড়তি চাপ। বাস, ট্রাক, পিকআপ ও ট্রেনে গাদাগাদি করে ফিরলেন মুসল্লিরা, ফলে কিছুটা ভোগান্তিতে পড়েছেন বেশিরভাগ মানুষ। তবে সবার মুখেই ছিল অসামান্য ধৈর্য আর প্রাপ্তির আনন্দ। আখেরি মোনাজাত শেষে এবার টঙ্গীর তুরাগতীর ছাড়ার পালা। লাখো মুসল্লি ছুটছেন নিজ নিজ গন্তব্যে। টঙ্গীর ইজতেমা মাঠ থেকে অর্জিত তাবলিগের দ্বীনের শিক্ষা যেন দেশে বিদেশে ছড়িয়ে দেওয়ার তাড়া। গন্তব্য আলাদা হলেও তাদের সবার পথ একটাই, দ্বীনের দাওয়াত। সবথেকে বেশি দরকার যাতে অনেক দ্রুত দেশটা একটা শান্তশিষ্ট পরিবেশে ফিরে আসে। আল্লাহর কাছে দোয়া চাইলাম, আল্লাহ হেফাজত করুন। ২৪শে জুলাইয়ের আন্দোলনে যারা আহত নিহত হয়েছে তাদের জন্য আমরা দোয়া করেছি। বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমি চাইবো, দোয়া চাইবো, এবং মুসলমান যেন এক এবং নেক হতে পারে। তবে একসঙ্গে এত মানুষের ফিরতি পথের যাত্রায় সড়কে তৈরি হয় মহাজট। কেউ উঠেছেন বাসে, কেউ পিকআপ ভ্যানে। যানবাহনের আশায় না থেকে পায়ে হেঁটেও বাড়ি ফিরতে শুরু করেন অনেকে। আমরা হাইটে আইছি এর থেকে সরসা থেকে পর্যন্ত। দৃঢ়তা ছিল, রাস্তাঘাটে জাম ছিল, গাড়ি চলাচল খুব কম ছিল। গাড়িগুলো যদি আর একটু কাছে দিত তাহলে আমাদের জন্য একটু সুবিধা হতো। জীবন বাজি রেখে কেউ কেউ আবার উঠেছেন ট্রেনে। ভেতরে জায়গা না পেয়ে ছাদে ও দরজা জানালায় ঝুলে হাজার হাজার মানুষ। তবে স্বস্তিতে গন্তব্যে ফেরেন মেট্রো রেল ব্যবহারকারী যাত্রীরা। মেট্রো রেলে অল্প সময়ে আমাদের গন্তব্যস্থানে যেতে পারবো। এখান থেকে যাবো মতিঝিল থেকে কমলাপুর থেকে আবার ওই যে আপনার পঞ্চগড় এক্সপ্রেসে। তাবলিগ জামাতের বিদ্যমান বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে আলাদাভাবে। আখেরি মোনাজাত শেষে নিজ নিজ গন্তব্যে ফিরছেন ধর্মপ্রাণ মুসলমানরা। ফরিয়াদ করছেন 3 দিনের এই মেহনত যেন ইহকাল এবং পরকালের শান্তির যোগান হয়। ইজতেমা থেকে প্রাপ্ত শিক্ষা যেন নিজ নিজ এলাকায় ছড়িয়ে দিতে পারেন। ইজতেমা ময়দান থেকে মাসুদ সুমন, নিউজ 24। দর্শক, আমরা আবারও যাচ্ছি প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে, সেখানে সর্বশেষ পরিস্থিতি জানতে। আর্থিক যাদের আসলে আর্থিক সাহায্য দরকার তাদেরকে ক্যাটাগরি অনুযায়ী আর্থিক সাহায্য দেওয়া হবে। আপনি দেখতে পাচ্ছেন আসলে হাসনাত আব্দুল্লাহ আসলে যারা জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়েছে তাদেরকে বুকে জড়িয়ে ধরছে এবং তাদের হয়তো কথা, তাকে দুঃখ দুর্দশা শোনার চেষ্টা করছে। এবং এখানে জুলাই গণঅভ্যুত্থানের যে আহতরা রয়েছে তারা এখনো দেখা যাচ্ছে উত্তেজিত রয়েছে। তারা আসলে হয়তো হাসনাত আব্দুল্লাহকে এখনো কোনো কথা বলার সুযোগ দিচ্ছে না এবং আপনি দেখতে পাচ্ছেন যে পুলিশের কিন্তু এখনো অনেক লোক এসে উপস্থিত হয়েছেন। আগে যে ধরনের পুলিশ ছিল তার থেকে দ্বিগুণ পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। এখানে আর্মিরা কিন্তু যথেষ্ট সচেতন অবস্থায় রয়েছে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলা করার জন্য। আপনাদেরকে একটু মনে করে দিতে চাই, আসলে 11:30টার দিকে শাহবাগের কিছুটা সামনে আসলে মেইন রোডে কিন্তু তারা প্রতিবাদ করছিল। পরে আধা ঘন্টা বা 40 মিনিট প্রতিবাদ করার পর তারা কিন্তু ব্যারিকেড ভেঙে এখন প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে তার অবস্থান করছে। তারা কিন্তু কিছুক্ষণ আগে যান চলাচল সম্পূর্ণ রোডে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং তারা সেইগুলো বন্ধ করার পরবর্তীতে তারা আসলে ব্যারিকেড ভেঙে আসলে দল বল নিয়ে আসলে যারা আহত হয়েছেন তারা তাদের সুচিকিৎসার জন্য কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এসেছে। হাসনাত আব্দুল্লাহ এখানে উপস্থিত রয়েছেন তাদের কথা শোনার জন্য। তো সর্বশেষে তাদের কথা শুনছেন এবং সর্বশেষে আমার কাছে এই তথ্যই ছিল।
দর্শক, আমরা যেমনটি দেখছিলাম জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা এবং রাষ্ট্রীয় যে দাবি তারা যে দাবিগুলো নিয়ে এসেছেন এখনও তারা সেখানে যমুনার সামনে অবস্থান করছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ ইতিমধ্যে সেখানে এসেছেন। আমরা সেই বিষয়গুলি দেখছিলাম। সংস্কার বাস্তবায়নে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই, এমনটি মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে বিএনপি জনগণের কাছে যেসব সংস্কার প্রস্তাবনা দিয়েছে সেগুলো বাস্তবায়ন করবে। নির্বাচন প্রক্রিয়া বিলম্ব হলে স্বৈরাচার সুযোগ পাবে বলেও মন্তব্য করেন তিনি। ক্ষমতায় গেলে কি করবে বিএনপি, সেই ধারণাপত্র ৩১ দফা নিয়ে এই কর্মশালার আয়োজন করে রাজধানীর কদমতলী থানা বিএনপি, যেখানে অংশ নেন ঢাকা ৪ ও ৫ আসনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। লন্ডন থেকে কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সংস্কার বাস্তবায়নের জন্য প্রয়োজন নির্বাচন। সংস্কারের পরিবর্তনটাকে যদি ধরে রাখতে হয় অবশ্যই সেখানে জনগণের ম্যান্ডেট থাকতে হবে। সংস্কারটি কার জন্য? সংস্কারটি অবশ্যই জনগণের জন্য, দেশের জন্য। কাজেই জনগণের জন্য যদি সেই সংস্কার হয়ে থাকে অবশ্যই সেটিকে জনগণের ভিত্তির উপরে, জনগণের মতামতের উপরেই ছেড়ে দিতে হবে এবং করতে হবে ভোটের মাধ্যমেই করতে হবে। তারেক রহমান জানান, সংস্কারের নামে নির্বাচনে বিলম্ব হলে সুযোগ পাবে স্বৈরাচার। যদি নির্বাচন প্রক্রিয়া দেরি হয়, যদি সংস্কার আলাপ আলোচনা দীর্ঘায়িত হয়, তাহলে সেই স্বৈরাচার সুযোগ পেয়ে যাবে আবার দেশের মানুষের কাঁধে চেপে বসার। সংস্কারকে যত দ্রুত বাস্তবায়ন করা যাবে দেশকে, দেশের মানুষকে তত দ্রুত আমরা বিপদ থেকে রক্ষা করতে পারবো। কদমতলীর পর ধারাবাহিকভাবে আগামী 10 দিন রাজধানীর বিভিন্ন থানায় হবে রাষ্ট্র মেরামতে বিএনপির 31 দফা নিয়ে কর্মশালা। ফজলে রাব্বি, সৌরভ, নিউজ 24, ঢাকা। মার্কিন কংগ্রেসের আয়োজিত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট কমিটির আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দল। দলটির মহাসচিব সফরকালে দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানান। রোববার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধিত্ব করবেন তার কন্যা জাইমা রহমান। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে আগামী 5 ও 6 ফেব্রুয়ারি ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠিত হবে। এখানে কোনো আলোচনার বিষয় নেই, একটা ব্রেকফাস্ট প্রেয়ার আমরা আমন্ত্রিত হয়েছি, আমরা সেখানে যাচ্ছি। সাইড লাইনে কিছু আলোচনা হবে, কথা হবে। তারেক সাহেব যেতে পারছেন না, উনি জাইমা রহমান ওনাকে রিপ্রেজেন্ট করবেন, আমাদের জন্য দোয়া করবেন। সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান ও তার পরিবারের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মামলা হয়েছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহর বিরুদ্ধেও। এদিন বঙ্গবন্ধু সুপার স্পেশালাইজড হাসপাতালে জনবল নিয়োগ ও যন্ত্রপাতি ক্রয়ে অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক অভিযানকারী দল। মতো একজন রাষ্ট্রনায়ককে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া তো সহজ না। বিগত আওয়ামী শাসনামলে 15 বছর ধরে দেশের পরিবহন খাত নিয়ন্ত্রণ করেছেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। অভিযোগ, নিরাপদ সড়ক আন্দোলন সহ বিভিন্ন সময়ে সড়ক ব্যবস্থা নিয়ে জনরোষ তৈরি হলে একাই সবকিছু দমিয়ে দিতেন তিনি। সেই শাহজাহান খানের বিরুদ্ধে প্রায় 7,000 কোটি টাকার চাঁদাবাজির অভিযোগ অনুসন্ধান করছে দুদক। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে স্ত্রী, সন্তান ও তার বিরুদ্ধে পৃথক 3 মামলা করেছে সংস্থাটি। তাদের বিরুদ্ধে 25 কোটি টাকার অবৈধ সম্পদ ও 86 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। শাহজাহান খান সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার পূর্বক তার নামে ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলে উক্ত প্রতিষ্ঠান এবং নিজ নামে মোট 9টি ব্যাংক হিসাবের মাধ্যমে সন্দেহজনকভাবে 86 কোটি 69 লক্ষ টাকারও বেশি লেনদেন করায় তার বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে ফরিদপুর 4 আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ সহ 6 জনের বিরুদ্ধে প্রিমিয়ার ব্যাংক থেকে 4 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। কাজী জাফরুল্লাহ প্রিমিয়ার ব্যাংক লিমিটেড গুলশান শাখার ব্যাংক কর্মকর্তাদের সহায়তায় হিসাব বিকৃত করে ব্যাংকে সুদ প্রদানের স্বাভাবিক হারের অতিরিক্ত 42,07,500 টাকা সুদ প্রদান করে। অতিরিক্ত সুদ প্রদান এবং উক্ত অর্থ আত্মসাতের অপরাধে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের 750 বেডের সুপার স্পেশালাইজড হাসপাতালে অভিযান চালিয়েছে দুদক। অভিযানে যন্ত্রপাতি ক্রয়ে অনিয়মের পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্ত 157 জনের নিয়োগের ক্ষেত্রে মিলেছে নানা অসঙ্গতি। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। অবশেষে খাল উদ্ধার করে রাজধানীতে ব্লু নেটওয়ার্ক গড়ে তোলার কার্যক্রম শুরু করল অন্তর্বর্তী সরকার। রোববার সকালে লাল গালিচায় হেঁটে বাউনিয়া খাল খনন কাজের উদ্বোধন করেন তিন উপদেষ্টা। বলেন, সব সমস্যার সমাধান করতে পারবে না অন্তর্বর্তী সরকার, তবে পরিকল্পনা করে দেয়া হবে। জানান, ঢাকা নর্থ মডেল পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, যা হবে রাজধানীর জন্য রোল মডেল। রাজধানীতে বৃষ্টির পানি কোথায় গিয়ে নামবে এমন প্রশ্ন দীর্ঘদিনের। কারণ ঢাকার খালগুলো হয়ে আছে বেদখল, ময়লা আবর্জনায় পরিপূর্ণ। দশকের পর দশক ধরে এমন পরিস্থিতি, সঙ্গে যোগ হয়েছে অনিয়ম আর দুর্নীতি। খালগুলো দিয়ে নৌযান চালানো হলে ঢাকার যানজট অনেকটাই দূর করা সম্ভব। হাতির ঝিলে কিছু নৌযান চলছে, যা জনপ্রিয় হয়েছে। অনেকের কাছেই এই নৌযান স্বস্তি নিয়ে এসেছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর খাল খনন, পুনরুদ্ধার ও অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে মাঠে নামে। নেওয়া হয় ঢাকা শহরে খাল কেন্দ্রিক ব্লু নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা। এবার সেই চিন্তা বাস্তবে রূপ দেওয়ার যাত্রা শুরু হলো। উদ্বোধন হলো বাউনিয়া খাল খননের কাজ। খনন কাজ উদ্বোধন করেন পরিবেশ, শিল্প ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তিন উপদেষ্টা। উদ্বোধন করতে তারা যে পথে হেঁটে যান, সেখানে বিছানো ছিল লাল কার্পেট। বলেন, সব কাজ সম্পন্ন করতে পারবে না অন্তর্বর্তী সরকার, তবে পরিকল্পনা দিয়ে যাবে। বর্জ্য নিষ্কাশন বা বর্জ্য ব্যবস্থাপনা, সেটাও আমরা খেয়াল রাখছি কিভাবে করা যায়, এবং তার পাশাপাশি আমরা স্থানীয় জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে চাই, যেন যেখানে সেখানে যে কোনো কিছু ফেলে দিয়ে যেন ড্রেনেজ সিস্টেমটা বন্ধ করে দেওয়া না হয়। আমরা যদি আমাদের খালগুলোকে সংরক্ষণ করতে পারতাম, তাহলে এই শহরের চিত্রটাই ভিন্ন রকম হতো। এই খালগুলোকে পুনরুদ্ধার এবং সংরক্ষণের একটা উদ্যোগ হচ্ছে ব্লু নেটওয়ার্ক। পরিবেশ উপদেষ্টা বলেন, আগে সমন্বয়ের অভাব ছিল, এখন কয়েকটি মন্ত্রণালয় একযোগে কাজ করছে। আইন প্রয়োগের ব্যাপারে যে কঠোরতাটুকুন দেখানো দরকার, সেটুকুন আমরা দেখাবো, কিন্তু একই সাথে তো প্রযুক্তিগত সমাধানও লাগবে, মনিটরিং এবিলিটিও বাড়াতে হবে। সেগুলো আমরা শুরু করে দিয়ে যাব, কিন্তু শেষ করতে পারবো না। উপদেষ্টারা জানান, আসন্ন বাজেটের আগে রাজধানীর 6টি খাল পুরোপুরি উদ্ধার করা হবে। মরিয়ম আজিজ মরিন, নিউজ 24, ঢাকা। উৎপাদক কিংবা ভোক্তা পর্যায়ের কেউই যৌক্তিক দামে কিনতে পারছে না পণ্য। বাজার ও পথে পথে চাঁদাবাজিও বন্ধ করতে পারেনি সরকার। রাজধানীতে আয়োজিত এক সেমিনারে এসব অভিযোগ করেন বক্তারা। এ সময় রমজানে বাজার নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন তারা। বাণিজ্য উপদেষ্টা বলেন, প্রতিযোগিতা কমিশনকে পুরোপুরি স্বাধীন করে দিতে চায় সরকার। রাজধানীর একটি হোটেলে খাদ্যপণ্যের যৌক্তিক দাম, বাজার তত্ত্বাবধানের কৌশল অনুসন্ধান শীর্ষক এই সেমিনার। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার মোয়াজ্জম হোসেন। বলেন, পর্যাপ্ত তথ্য উপাত্ত না থাকায় বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার। একটি ডিজিটাল মার্কেটিং চ্যানেল করা এবং সেটার জন্য এবং সেখানে রেজিস্ট্রেশন হলে অটোমেটিক্যালি রেজিস্ট্রেশন হয়ে মার্কেটিং চ্যানেলে রেজিস্টার্ড হয়ে যাবে। আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, পথে পথে এবং হাট বাজারের চাঁদাবাজি বন্ধ করতে পারেনি অন্তর্বর্তী সরকার। আমদানিকরণ প্রক্রিয়ার বিকেন্দ্রীকরণ জরুরি বলেও মত তাদের। আগের মতো করে এখনো সেই চাঁদাবাজিগুলো চলছে। আমরা যে সিন্ডিকেট বলছি, এই সিন্ডিকেটের সবচেয়ে বড় একটা অংশ যে নিয়ন্ত্রণ করে রাজনীতিবিদরা, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। একটা নতুন পরিবর্তিত সিস্টেম নিয়ে আসার জন্য আমাদের যে লেভেলের স্ট্রিক্ট হওয়া প্রয়োজন, ল অ্যান্ড অর্ডারের যে এনফোর্সমেন্ট আমরা প্রত্যাশা করি, সেটা তেমন কিছু আমরা দেখতে পাচ্ছি না। আসলে প্রতিষ্ঠানগুলো ঠিক মতো কাজ করে না, আমাদের তথ্য উপাত্ত ঠিক মতো কাজ করে না, বিবিএস ঠিক মতো ফাংশন করে না, আমাদের মন্ত্রণালয়গুলো তার যে সমস্ত নির্দিষ্ট দায়িত্ব সেটা করতে পারে না। এ সময় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান আশ্বস্ত করেন, রমজানে বাড়বে না তেলের দাম, কমবে খেজুরের দাম। আর এনবিআর চেয়ারম্যান জানান, আগামী বাজেটে কর হার যৌক্তিক করা হবে, প্রয়োজনে ভ্যাটের হার কমানো হবে। 60% ট্যাক্স পেয়ার সম্মানিত করদাতাগণ ট্যাক্স রিটার্ন দেন না, এবং ওনারা যে দেন না, এই জন্য ওনারা কোনো প্রবলেমে ফেস করেন না। অন্যদিকে যারা কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ার, যারা নিয়মিত কর দেন, তাদেরকে আমরা চিনি, তাদেরকে আমরা আরো বেশি চাপ দেই এবং তারা আরো বেশি বিরক্ত হয়।
এখান থেকে আমরা পরিত্রাণ পেতে চাই। সানফ্লাওয়ার অয়েল এবং ক্যানোলা অয়েল এই দুটো যেন সহসায় আমদানি হয় সেভাবে আমরা কাজ করেছি। বাণিজ্য উপদেষ্টা বলেন, বাজারে প্রতিযোগিতা বাড়াতে প্রতিযোগিতা কমিশনকে পুরোপুরি স্বাধীনতা দিতে চায় সরকার। আমার কাছে মনে হয় যে ট্যাক্স নেট এক্সপ্যানশনের থেকে ট্যাক্স জাস্টিস ক্রিয়েট করা এবং ট্যাক্স কালেকশনের ক্ষেত্রে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা, সেক্টর ভিত্তিক অ্যাপ্রোচ নিই এবং একটা ইউনিফর্মিটি তৈরি করতে পারি, আমি নিশ্চিত যে বর্তমান ভ্যাট থেকে অনেক বেশি ভ্যাট অর্জন করা সম্ভব। টিসিবির পণ্য বিক্রির উন্মুক্ত টেন্ডারে ব্যবসায়ীদের অংশ নেওয়ার অনুরোধ জানান বাণিজ্য উপদেষ্টা। এই মুহূর্তে বাজারে যে রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। সময় হলো একটা বিরতির, সাথে থাকুন। এলো আমরা স্বাগত নিউজ 24 সংবাদে। নিরাপদ খাদ্যের অভাবে বাড়ছে ডায়রিয়া। প্রতিদিন আক্রান্ত হচ্ছে দেশের 5% মানুষ। জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদন বলছে, বাজারের ঘির মধ্যে 66.67, গুড়ে 43.75, মধুতে 33.33% ভেজাল রয়েছে। অনিরাপদ খাবার খেয়ে প্রতি বছর 35,000 মানুষের মৃত্যু হয় বলেও জানান গবেষকরা। বেশি পুষ্টির আশায় বা রান্নার স্বাদ বাড়াতে অনেকেই ব্যবহার করে থাকেন ঘি। তবে বাজারের এসব ঘির মধ্যে 66.67% ভেজাল। হ্যাঁ, সত্যি তাই। রোববার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আয়োজিত সেমিনারে এমন তথ্যই প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এই ক্ষেত্রে বাংলাদেশ জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর খালেদা ইসলাম তার গবেষণায় বলেন, শুধু ঘি নয়, গুড়ের মধ্যে ভেজাল 43.75%, মধুতে 33.33, মিষ্টিতে 28.5, হলুদে 27.9%, ডাল ছোলায় 5%, চালে 8.33, মরিচে 14.63, গুঁড়া দুধে 16.67 এবং লবণে 17.33% ভেজাল পাওয়া গেছে। একটা বড় অংশ যদি সচেতন হয় তাহলে হয়তো নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব হবে। সেই সাথে সাথে খাদ্য, স্বাস্থ্য ও সুস্থ যে নির্মীয় সম্পর্ক, সেই সম্পর্কটা বহাল রাখা সম্ভব হবে। গবেষকরা বলেন, অনিরাপদ খাদ্যের কারণে প্রতি 10 জনে একজন অসুস্থ হয়। একই কারণে প্রতি বছর বিশ্বে 5 বছরের নিচে 4,20,000 শিশুর মৃত্যু হয়, যে সংখ্যা বাংলাদেশে 35,000। বর্তমানে ফুড সেফটির অবস্থা কি বাংলাদেশে, সেটা আমরা দেখতে পাচ্ছি যে ফরমালিন, তারপরে ইউরিয়া, তারপরে ক্যালসিয়াম কার্বাইড, স্টেরয়েড, আর্সেনিক, এই সমস্ত যে হেভি মেটাল এবং অন্যান্য যে পদার্থগুলা, সেগুলা খাবারের সাথে মিশে বিভিন্ন ধরনের খাদ্য ঝুঁকি তৈরি করে এবং প্রায় দেখা যাচ্ছে যে 16 কোটি মানুষ আজকে খাদ্য ঝুঁকিতে আছে। এ সময় জাতীয় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, পুষ্টি নিশ্চিত করতে হলে নিরাপদ খাদ্যের কোনো বিকল্প নেই। অন্যান্য সরকারি মামলার চেয়ে ফুড সেফটি যে মামলাগুলো হয়, দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে শাস্তি দেওয়া হয়। সেটা আমাদের জন্য একটা পজিটিভ, এতে বোঝা যাচ্ছে যে আদালত এই বিষয়ে বেশ কনসার্ন যে ফুড সেফটির বিষয়ে। ফল, শাকসবজি কেনার সময় রং ঠিক আছে কিনা তা যাচাই করারও পরামর্শ দেন তারা। বিভিন্ন দাতা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। Excellence in quality. জমকালো আয়োজনের মধ্য দিয়ে টানা পঞ্চমবারের মতো বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে বিইউপি ফিল্ম ফেস্ট 2025 উদযাপন হলো। এবারের উৎসবের মূল প্রতিপাদ্য, প্রতিটা মুহূর্তে তৈরি হোক গল্প। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউপির ভাইস চ্যান্সেলর মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুল আলম। 2 দিনব্যাপী এই উৎসবের 40টি বিশ্ববিদ্যালয় থেকে প্রায় 450 জন শিক্ষার্থী বিইউপি ফিল্ম ফেস্টের 6টি বিভাগে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেন। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অংশ নেওয়া প্রতিযোগীরা কসপ্লের মাধ্যমে তাদের প্রতিভা তুলে ধরেন। কসপ্লে প্রতিযোগিতার পরেই 6টি বিভাগের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
স্যার। দর্শক, যমুনার সামনে কথা বলছেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ। আমরা সরাসরি যুক্ত হব সেখানে। এই যে প্রধান উপদেষ্টার বাসার সামনে আপনি বুঝতেছেন ইন্টারন্যাশনাল এটার ইয়াটা কি হইতেছে? আপনি ধ্যান শরীফ, তুমি বুঝার মানুষ। শরীফ শুনেন ভাই, আপনারা বুঝার মানুষ ভাই, শুনেন ভাই, একটা উপদেষ্টা ওখানে যাইতো, আবার আপনাদের পক্ষেরও তো আছে যে উপদেষ্টার সাথে গিয়ে মিটিং করে। ভাই আপনি আপনি কি করতেছেন ভাই? আসে তো আপনি কি এবার দেখেন, তার মানে কি ভাই? ভাই দেখেন, তার মানে কি ক্লিয়ার করতে ভাই, ক্লিয়ার করতেছি ভাই, তার মানে কি ভাই উপদেষ্টারাও তো একটা সিস্টেমেটিক ভাবে কাজ করতে হবে। এখন দেখেন ভাই শুনেন, উপদেষ্টা আপনি বলবেন, কালকে কি সচিবালয়ে আপনি টেন্ডারবাজি করবেন, উপদেষ্টারও তো একটা সিস্টেমেটিক আছে ভাই। শরীফ ভাই, আমি যদি এটা হয় বাতিল হবে। আমার প্রশ্ন হচ্ছে, আপনি যে ওই যে নিটোরের সামনে ছিলেন, তারপর হচ্ছে এখানে ছিলেন সারাদিন, গত 36 ঘন্টা তো ছিলেন, আপনাদের কি কোনো পুলিশে আপনাকে কিছু বলছে? বলে নাই তো ভাই। এখন দেখেন, আপনাদের মধ্যে উপদেষ্টার সাথে পার্সোনাল যোগাযোগ করে। হ্যাঁ, এটা আমরা মানি। আচ্ছা, আমার সাথে রিপ্লাই করেন না, কথাটা শুনেন। আপনাদের মধ্যে আমাদের সাথে এসে আলাদা মিটিং করে। আপনি আমারে বলেন, এই যে আপনাদেরকে ব্যবহার করতেছে, আপনি কি জানেন? হ্যাঁ, আমরা সুযোগ দিলে তো ভাই, সুযোগ দিলে তো হচ্ছে ওদেরকে আলাদা ইয়া করে ভাই ভাই ভাই। এবার আমার আমার দেখেন, আপনারা কইতেছেন কি রাষ্ট্রীয় স্বীকৃতি ভাই? আচ্ছা, কথা ইয়া করি, এখানে কামরুল ভাই না আপনার নাম? হ্যাঁ, খুব দ্রুত সিদ্ধান্ত আসবে। আবার দেখছো, আমি শরীফ বলেন তোরা বল, তোরা সমাধান চাই না ভাই। কামরুল আপনি এটা বলে ভাই, কামরুল ভাই আপনি থামাইতে হবে। শরীফ ভাই, শরীফ 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 তুমি ইয়া করো ভাই ভাই ভাই। আচ্ছা ভাই, এবার আমি বলতেছি সমস্যাগুলোর কথা, আপনি আমার গালাগালি করলে পারেন আমার ভাই। দর্শক, জুলাই অভ্যুত্থানে আহতদের উদ্দেশ্যে কথা বলছিলেন হাসনাত আব্দুল্লাহ। আমরা সেখানেই যুক্ত ছিলাম। মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের 12তম বর্ষপূর্তি অনুষ্ঠান ঢাকার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। 2 দিন ব্যাপী আয়োজনে রবিবার দেশের গণমাধ্যম জগতের 3 বরেণ্য সম্পাদককে সংবর্ধিত করা হয়। তারা হলেন দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন, দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদ এবং দৈনিক আমার দেশের সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের অন্যতম সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুর রব। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী। এছাড়াও জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান রফিকুজ্জামান এবং শিক্ষার্থীরা অংশ নেন। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। রাজধানীর হাজারীবাগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে 2 প্রতিবেশীর মারামারির ঘটনা ঘটেছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ইমরান নামে এক যুবক। তার দাবি, রুমের দরজা ভেঙে বিপ্লব সহ একদল যুবক তাকে গুরুতরভাবে আঘাত করেন, ফলে তার মাথা ফেটে রক্তক্ষরণ হয়। এ সময় ভুক্তভোগীর বাবা ও মাকে অকথ্য ভাষায় গালাগালি ও মারধরের অভিযোগ উঠেছে। অভিযুক্ত বিপ্লব বলেন তাকেও আঘাত করা হয়েছে। রোববার দুপুরে বিডিআর 5 নং গেটের বিপরীত পাশের বাসের আলী আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে। এক পর্যায়ে ভুক্তভোগীর মা ও বাড়িওয়ালার মারামারি বন্ধে এগিয়ে এলে তাদেরও অকথ্য ভাষায় গালাগালি করেন বিপ্লব।
এ বিষয়ে হাজারীবাগ থানায় 3 জনের নামে মামলা হয়েছে। দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। এবারে জানাবো অর্থ বাণিজ্য সংবাদ। সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের। তবে সূচক বাড়লেও লেনদেন কমেছে উভয় বাজারে। রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস শেষে ডিএসইতে বেড়েছে সবকটি সূচকের মান। প্রধান মূল্য সূচক ডিএসই এক্স 13 পয়েন্ট বেড়ে অবস্থান নেয় 5126 পয়েন্টে। তবে সূচক বাড়লেও এদিন ডিএসইতে আগের কার্যদিবসের চেয়ে লেনদেন কমেছে 33 কোটি টাকা। এছাড়া হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে 187টির, কমেছে 155টির এবং অপরিবর্তিত রয়েছে 52 কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে 50 পয়েন্ট, লেনদেন কমেছে 8.5 কোটি টাকার বেশি। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের 109তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী 7 ও 8 ফেব্রুয়ারি সুনামগঞ্জের কালনজ নদীর তীরে অনুষ্ঠিত হবে শাহ আব্দুল করিম লোক উৎসব 2025। শাহ আব্দুল করিম পরিষদ আয়োজিত লোক উৎসব আয়োজনে এবারও সহযোগিতায় থাকছে দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ। বাংলা লোকগানের এই বাউল সম্রাটের স্মরণে 2006 সাল থেকে আয়োজিত হয়ে আসছে এই উৎসব। সময় হলো আরো একটা বিরতির, সাথে থাকুন। এলো বিরতির পর আবারও স্বাগত সংবাদে। এবার আন্তর্জাতিক সংবাদ। ক্ষমতায় এসে বিশ্বের বিভিন্ন যুদ্ধ বন্ধের বার্তা দিলেও বাণিজ্য যুদ্ধে ভালোভাবে জড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে মেক্সিকো, কানাডা ও চীনের উপর দিয়েছেন অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা, যার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছে প্রতিবেশী কানাডা, মেক্সিকো। আর চীন বলছে বাণিজ্য যুদ্ধ বা শুল্ক যুদ্ধে শেষ পর্যন্ত কেউই বিজয়ী হবে না। ক্ষমতায় এসেই একের পর এক বিতর্কিত পদক্ষেপ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দিয়েছেন একের পর এক নির্বাহী আদেশ, তুলেছেন নিষেধাজ্ঞার ঝড়। তারই ধারাবাহিকতায় সবশেষ ঘটল কানাডা, মেক্সিকো ও চীনের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপের ঘটনা। ট্রাম্প প্রশাসন জানিয়েছে কানাডা ও মেক্সিকোর উপর 25% করে এবং চীনের উপর 10% শুল্ক আরোপ করা হয়েছে, যা কার্যকর হবে মঙ্গলবার থেকে। কানাডা ও মেক্সিকোর পণ্য যুক্তরাষ্ট্রে ঢুকলেই 25% শুল্ক দিতে হবে। মার্কিন সরকারের দাবি, অবৈধ অভিবাসী এবং মাদকদ্রব্য চোরাচালান বন্ধেই নিতে হয়েছে এমন কঠোর সিদ্ধান্ত। ট্রাম্পের এই সিদ্ধান্তে চুপ থাকেনি মেক্সিকো। যুক্তরাষ্ট্রের উপর শুল্ক আরোপ সহ প্রতিশোধমূলক ব্যবস্থাও চালুর ঘোষণা দিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম। যুক্তরাষ্ট্রের উপর প্রতিশোধমূলক সমান শুল্ক আরোপ করেছে কানাডাও। রবিবার দেশটির বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানালেন আগামী কয়েক সপ্তাহ কানাডীয় ও মার্কিনীদের জন্য কঠিন হবে। $155 বিলিয়ন মার্কিন পণ্যের উপর 25% শুল্ক আরোপ করা হবে। যুক্তরাষ্ট্রের উচিত কানাডার সাথে অংশীদারিত্ব করা, শাস্তি দেয়া নয়। এদিকে শুল্ক ইস্যুতে চীনের অবস্থান সামঞ্জস্যপূর্ণ এমনটাই জানিয়েছে শি জিনপিং প্রশাসন। তবে বাণিজ্য বা শুল্ক যুদ্ধে কেউই জয়ী হবে না। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রথম বিদেশ সফরে মধ্য আমেরিকার দেশ পানামা গেলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শনিবার পানামায় অবতরণ করে মার্কো রুবিওকে বহনকারী ফ্লাইটটি, এই তথ্য জানিয়েছে রয়টার্স। জানা গেছে এই সফরে পানামা খাল পরিদর্শন করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। পানামার প্রেসিডেন্ট রাউল মুলিনোর সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে তার। ধারণা করা হচ্ছে পানামা খাল ইস্যুতে মার্কিন প্রতিনিধির সাথে আলোচনা হবে পানামার প্রেসিডেন্টের। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পানামা খালের নিয়ন্ত্রণ নিয়ে নিতে চাইলে দেশ দুটির মধ্যে উত্তেজনা শুরু হয়। এই সফরে পানামা ছাড়াও মধ্য আমেরিকার অন্যান্য দেশ
এল সালভাদোর, কোস্টারিকা, গুয়েতেমালাতেও যাওয়ার কথা রয়েছে মার্কো রুবিওর। এবারে খেলার খবর। নানা বিতর্ককে সঙ্গী করে দেখতে দেখতে শেষ বিপিএল এর গ্রুপ পর্ব। আজ থেকে মাঠে গড়াচ্ছে টুর্নামেন্টের প্লে অফ রাউন্ড, যেখানে মিরপুরে এলিমিনেটরে দিনের প্রথম ম্যাচে দুপুর 1:30টায় রংপুর রাইডার্স মাঠে নামবে খুলনা টাইগার্সের বিপক্ষে। দিনের আরেক ম্যাচে সন্ধ্যা 6:30টায় প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও চিটাগাং কিংস। প্রতিবারের মতন এবারও বিপিএল শুরুর আগে নানা আয়োজন আর সম্ভাবনার কথা বললেও গ্রুপ পর্বেই বিতর্ক আর সমালোচনায় বিদ্ধ হয়েছে দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি। দেশি বিদেশি খেলোয়াড়দের পেমেন্ট ইস্যুর সাথে ফিক্সিং সন্দেহ, এসব মিলেই শেষ হয়েছে বিপিএল এর গ্রুপ পর্বের লড়াই, যেখানে প্লে অফে নিজেদের জায়গা নিশ্চিত করেছে রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স ও চিটাগং কিংস। সোমবার প্রথম এলিমিনেটরে রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্সের ম্যাচ দিয়ে প্লে অফের লড়াই শুরু হবে। টানা 8 জয়ে আসর শুরু করা রংপুর সবশেষ 4 ম্যাচে হেরে বেশ ব্যাকফুটে, তবে উত্তরের দলটি জয়ের ধারায় ফিরতে মরিয়া। তাই তো প্লে অফের আগে নিজেদের প্রস্তুতি বেশ ভালোভাবেই সেরে নিচ্ছে নুরুল হাসান সোহানের দল। অন্যদিকে গ্রুপ পর্বে লড়াই করে শেষ 4-এ জায়গা করে নেয় মেহেদী হাসান মিরাজের খুলনা টাইগার্স। তাই তো এলিমিনেটরে জয়ের বিকল্প কিছুই ভাবছে না খুলনা। মিরপুরে ম্যাচটি শুরু হবে দুপুর 1:30টায়। অন্যদিকে প্রথম দল হিসেবে ফাইনালে যাওয়ার লড়াইয়ে মাঠে নামবে টেবিল টপার ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। টুর্নামেন্টের শুরু থেকে দুর্দান্ত খেলে প্লে অফ নিশ্চিত করে তামিম ইকবালের দল, তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা হেরেছে চিটাগং কিংসের বিপক্ষে। গ্রুপ পর্বে 12 ম্যাচে 9 জয় তাদের। অন্যদিকে এক যুগ পর বিপিএলে ফিরেছে বন্দরনগরীর দল চিটাগং কিংস। হেরে আসর শুরু করলেও টেবিলে 2-এ থেকে গ্রুপ পর্ব শেষ করেছে তারা। দারুণ ছন্দে থাকা মোহাম্মদ মিথুনের দলের সামনে সুযোগ কোয়ালিফায়ারে ম্যাচ জিতে সরাসরি ফাইনালে যাওয়ার। সোমবার মিরপুরে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6:30টায়। আল দাইয়ান, নিউজ 24। বিসিবি নির্বাচকের পদ ছাড়লেন হান্নান সরকার। জানালেন, আর্থিক বিষয় আর কোচিংয়ে মনোযোগ বাড়াতে এমন সিদ্ধান্ত। বিসিবি চাইলে ব্যাটিং কোচ হিসেবে এইচপি দলের সঙ্গেও কাজ করতে আগ্রহী তিনি। দেশের ক্রিকেটে চলছে অস্থিরতা, একের পর এক নেতিবাচক ঘটনায় রং হারিয়েছে মাঠের খেলায়। চলমান বিপিএল নিয়েও আলোচনা তুঙ্গে। নান্দু বাসারদের রেখে যাওয়া নির্বাচকের দায়িত্বে যোগ দিয়েছিলেন হান্নান সরকার, কিন্তু 1 বছরেই মোহ কেড়েছে তার। ছাড়লেন নির্বাচকের দায়িত্ব। আমি চিন্তা করি একজন সিলেক্টর 4 বছর এর বেশি কি আসলে কন্টিনিউ করার খুব বেশি কিছু দরকার হয়। তো সেখান থেকে আমি চিন্তা করছি 4 বছর পরে আমি কোথায় যাব। সেই জায়গাটা যখন আমি সামনে দেখার চিন্তা করি, আমি দেখেছি কোচিং ছাড়া অপশন খুব বেশি আমার হাতে নেই। 1 বছরের নির্বাচকের দায়িত্বে দেখেছেন নানা ঘটনা। জাতীয় দল ঘোষণা নিয়েও পড়েছেন সমালোচনায়। প্রাপ্তি যেমন দেখছেন, তেমনি রয়েছে হতাশাও। অস্ট্রেলিয়া যখন আমাদের এইচপি টিমটা গেল, সেখানে 15 জন প্লেয়ার, ডিফারেন্ট ফরম্যাটের প্লেয়ার। পাকিস্তানে তখন একই সময় এই টিম। পাকিস্তানে এই টিম চলাকালীন সময়ে অস্ট্রেলিয়া টিম থাকা অবস্থায় কিন্তু আবার পাকিস্তানে আমাদের টেস্ট সিরিজ ছিল। সো ওইখানে 45 জন প্লেয়ারকে অ্যাকোমোডেট করা আমাদের একটা ভালো চ্যালেঞ্জ ছিল। সাকিবের রিটায়ারমেন্ট আসতে পারে, তামিমের রিটায়ারমেন্ট আসতে পারে, মাহমুদুল্লাহর ডিফারেন্ট ফরম্যাটের রিটায়ারমেন্ট আসতে পারে। এই বিষয়গুলো মনে হয় খুব সুন্দরভাবে সমাধান হয়েছে, যেটা আগে আমরা দেখি যে অনেকের সঙ্গে একটা দ্বন্দ্ব বা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। আমাদের সঙ্গে সেই জায়গাটা আমরা সমঝোতার মাধ্যমে সেটা করেছি। আমার কাছে মনে হয় যে সাকিব যে রিটায়ারটা করতে চেয়েছিলেন সাউথ আফ্রিকার সঙ্গে হোমে খেলে, সেই রিটায়ারমেন্টে যদি হোমে থেকে হতো, এটা একটা আফসোস থেকে গিয়েছে আমার। আপাতত ঢাকা প্রিমিয়ার লিগ দিয়েই শুরু করতে চান কোচিং ক্যারিয়ার। বিপিএল এর দল লিজেন্ডস অফ রূপগঞ্জ ছাড়াও কথা চালিয়ে যাচ্ছেন আরও 2-1টি দলের সাথে। আমি যদি নিজের ইমপ্রুভমেন্টটা ধরে রাখতে পারি, কমিউনিকেশনটা ভালো রাখতে পারি, আমার কাছে মনে হচ্ছে যে দেশি কোচদের মূল্যায়নটা হবে। এবং ওনাদের এটা দেখার পর আমি কিছুটা বাড়তি ইন্সপিরেশন পেয়েছি। বিভিন্ন ক্লাব ক্রিকেট বা বিপিএল এসব জায়গায় তো কাজ করার সুযোগ থাকবে। বাংলাদেশ অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী আকবর হৃদয়ের দলেও নির্বাচক ছিলেন হান্নান। টাইগারদের সিনিয়র সহকারী কোচ হিসেবে মোহাম্মদ সালাউদ্দিন যোগ দেওয়ার পরই তেমন কিছুই চ্যালেঞ্জের জন্য মুখিয়ে আছেন। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। দর্শক, ছিল সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।